দর্শকদের যে অনুভূতি এই ম্যাচের পর, দর্শকরা যেভাবে রিয়্যাক্ট করছেন থ্রু দ্য সোশ্যাল মিডিয়া এবং সরাসরি, কেউ নিজের চুল নিজেই ছিঁড়ছেন, কেউ কপাল চাপড়াচ্ছেন, কেউ বাংলাদেশের ক্রিকেটকে জানাজা দিয়ে দিয়েছেন, কেউ ইন্নালিল্লাহ পড়ে ফেলেছেন, কেউ বলেছেন যে শেষ, আজ থেকে আর ক্রিকেটই দেখব না। এইরকম যখন মিশ্র প্রতিক্রিয়া পুরো বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের মধ্যে, সেই সময়ে দ্য ক্রিকেট শো নিয়ে আপনাদের সঙ্গে মাহফুজ আলম, আমার সঙ্গে রয়েছেন রিফাত তানভীর রাফি। আমাদের জন্য কাজটা কঠিন নাকি সহজ? ডেফিনেটলি ভেরি ডিফিকাল্ট। আমি কালকে রাতে ম্যাচ দেখার সময় ভাবছিলাম যে আসলে কি ডিভাস্টেটিং একটা সিনারিও তৈরি হবে যখন আমরা ক্রিকেট শো শুরু করতে যাব। আসলে মুখে হাসি আমাদের এই মুহূর্তে থাকলেও আসলে ভেতরটা একেবারে ভেঙে চড়ে খান খান। মানে যুক্তরাষ্ট্র এমন যদি হতো যে নেদারল্যান্ড, স্কটল্যান্ড কিংবা আয়ারল্যান্ড, জিম্বাবুয়েও যদি হতো, তাও মানতাম যে রেগুলার ক্রিকেটিং একটা এক্সপিরিয়েন্স আছে। ইউএসএ সেদিন ক্রিকেট খেলা শুরু করেছে এবং বাংলাদেশ তাদের দেশে খেলতে গিয়েছে, বুঝলাম তাদের হোম কন্ডিশন, তারপরেও এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত আসলে। মানে আপনি এত এক্সপিরিয়েন্সড হওয়ার পর এই যে হোম কন্ডিশন, ওয়েদার কন্ডিশন, সেখানে মানে নিজেকে মানিয়ে নেওয়া, মানে এই দোহাইগুলো তো বাংলাদেশের মতো দলের কাছ থেকে চলে না, একদমই না। আচ্ছা, এই মানে অনেক কথা হবে, তার আগে বাংলাদেশ একটা বিষয় অ্যাচিভ করেছে, হ্যাঁ, সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা একটু দেখে নেই। টি-20 ইতিহাসে একটি মাইল ফলক বাংলাদেশ স্পর্শ করেছে। মাইল ফলক, কোট অ্যান্ড কোট। মানে আসলেই, মানে এটাকে আসলে মাইল ফলক আমরা বলবো কিনা, কারণ ব্যাপারটা মিনিংটা হচ্ছে নেগেটিভ সেন্সে। পরাজয়, প্রথম মানে টেস্ট প্লেয়িং নেশনদের মধ্যে প্রথম দেশ হিসাবে 100 হার সেটি অর্জন করেছে বাংলাদেশ। এটিকে অর্জন হিসেবে নেবেন নাকি আক্ষেপ হিসেবে নেবেন, আফসোস হিসেবে নেবেন, সেটি আপনার কাছে থাকলো। তবে এই পরাজয় মানে 100 হার আমরা হারি, অসুবিধা নেই, কিন্তু যখন ইউএসের সঙ্গে সিরিজ হেরে যাই, কোনো অ্যাসোসিয়েট কান্ট্রি যারা টেস্ট প্লেয়িং নেশন নয়, তাদের সঙ্গে 3 ম্যাচ সিরিজের প্রথমবারের মতো কোনো একটা দলের সঙ্গে আমরা হারলাম। স্কটল্যান্ডের সঙ্গে আমরা হেরেছি, সিরিজ হেরেছি, ঠিক আছে, কিন্তু সেটা একটাই ম্যাচ ছিল, 1-0। বাট 3 ম্যাচ সিরিজ, হুইচ ইজ অ্যাকচুয়ালি আ সিরিজ, সেখানে প্রথমবার বাংলাদেশ হারলো কোনো একটা অ্যাসোসিয়েট নেশনের এগেনস্টে। হ্যাঁ, আমরা হংকং এর এগেনস্টে হেরেছি, আমরা নেদারল্যান্ডসের এগেনস্টে হেরেছি, আমরা স্কটল্যান্ডের এগেনস্টে হেরেছি, কিন্তু হারা তো একটা ব্যাপার আছে ভাই। আপনি সিরিজ হারছেন, পরপর 2টো ম্যাচ হারছেন, 144 চেজ করতে পারি না আমরা। রাফিক, আপনি তো খেলাটা দেখেছেন, আমিও খেলা দেখেছি, আমি আপনার কাছ থেকেই শুরু করি। বলেন তো আপনার কাছে কোন জায়গাটা মনে হয়েছে এই জায়গাটাতে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে? যেমনটা আপনি বলছেন যে আসলে রোগ এবং ঔষধ দুটো শব্দ আপনি ব্যবহার করেছেন। আসলে রোগের ছড়াছড়ি মনে হচ্ছে, আসলে অনেক ক্ষেত্রেই আমাদের দুর্বলতা আছে। একটা ম্যাচ হেরে যাওয়া, সেটাকে আমরা ফ্লুক বলতে পারতাম, একটা অঘটন ঘটতে বলতে পারতাম। এরকম বাংলাদেশও অনেক সময় ঘটিয়েছে। 99-এ যখন পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে, বা 2005-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেরকম অনেকে বলছে যে তখন সেটাও একটা ডেফিনেটলি একটা চমক তো সবার জন্য ছিল। বাংলাদেশে তখন ডেফিনেটলি এত শক্তিশালী টিম ছিল না, একটা নেশন ছিল, তখন আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়া একটা দল, হ্যাঁ, সেটাও একটা বিষয়। ইউএসএ কিন্তু 19 নাম্বার দল টি-20-তে, তাদের এগেনস্টে 2টো ম্যাচ পরপর হেরে যাওয়া, এটা আসলে কি বলবো, ভাষায় ব্যাখ্যা করার অতীত। কারণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টি-20-র একটা আপরাইজ কিন্তু হচ্ছিল। জিম্বাবুয়ে সিরিজের আগেও যদি বলি, অনেক দিন ধরেই বাংলাদেশ টি-20-তে খারাপ খেলে আসছিল। কত বছর গেল, বছর আমরা আয়ারল্যান্ডকে হারালাম, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জেতা, সেটা কিন্তু একটা, আপনি যেটা বলেন আপরাইজ হওয়া, সেটা মনে হয় সবচেয়ে বড় একটা টনিক ছিল বাংলাদেশের ক্রিকেটে। মানুষ আশা দেখা শুরু করেছিল যে সম্ভবত আমরা একটু ভালোর দিকে যাচ্ছি। শ্রীলঙ্কা সিরিজটা আমরা খেললাম, তারপর জিম্বাবুয়ে সিরিজ আসলাম, মানে দিনকে দিন মনে হচ্ছে যে আমরা একদম নিচের দিকে চলে আসছি, হুট করে খেলাটা ভুলে গেছি। মানে 100-র নিচে স্ট্রাইক রেট রেখে আমাদের খেলতে হবে, স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাগলটা বেড়ে গেল। নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, মানে প্রথম 3 জনকে নিয়ে এমন একটা কন্ডিশন তৈরি হলো যে তারা কোনো ম্যাচেই একটা স্টেডি ব্যাপার বা অপোনেন্টকে প্রেশার শিফট করে দেওয়া, এই কাজটা করতেই পারছেন না। প্রথম ওভারই তো কালকে সৌম্য সরকার আউট হয়ে গেলেন। ডেফিনেটলি, এবং সৌম্য সরকারকে প্রেসার কি আপনি দিলেন না নিলেন? প্রেসার তো আসলে আমরা নিচ্ছি, কারণ ইউএসএ কেই মনে হচ্ছে তারা প্রেসার ছাড়া খেলছে। ইউএসএর ক্যাপ্টেন, তারপরে আমাদের এখানে খেলে গেছেন রংপুর রাইডার্সে, সবাই আসলে অ্যারন জোন্স, সবাই কিন্তু খুব মনে হচ্ছে খুব ফ্ল্যামবয়েন্ট। মানে ইউএসএর হোম কন্ডিশনে খেলা, এটার বাইরেও আসলে আমার মনে হয় বাংলাদেশে খেলা হলে ইউএসএ এইভাবে খেলতো, যে সিনারিও দেখতে পাচ্ছি গতকালকে। 24 বলে 26 লাগে। আপনি একটা জিনিস বোঝেন, 24 বলে 26 মানে ওভার প্রতি কত লাগে? সো ওই জায়গাতে উইকেট আছে আপনার 5টা। ওই জায়গা থেকে যদি আপনি ইউএসএর সঙ্গে হারেন, এটা জবাবদিহিতার ভেতরে অবশ্যই থাকা উচিত। কেন হারলেন, কি কারণে হেরে গেলেন, ওই রকম ফেজ আপনি যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে আপনি কতটুকু প্রিপেয়ার্ড, আপনাকে যারা প্রিপেয়ার করছে তাদের পেছনের
মানে যারা আসলে প্রিপেয়ার করছে দলটাকে তাদেরকে নিয়েও এখন প্রশ্ন ওঠে যে এই সিচুয়েশনে দল কেন ফল ডাউন করবে। ওই জায়গাতে অপোনেন্টের বোলাররা কি এত বেশি অ্যাগ্রেসিভ ছিল যে তাদেরকে খেলাই যাচ্ছিল না, আনপ্লেয়েবল, আনরিডেবল, মানে এইটা বোঝা দুর্বোধ্য ছিল, 150-এর উপরে গতি ছিল, টার্ন এমন টার্ন জীবনে দেখি নাই, এরকম কিছু ছিল না? একেবারে না। তবে আলী খানের কথা বলতে হচ্ছে, তিনি কিন্তু দারুণ বল করেছেন, সেই ক্রেডিটটা ইউএসএর বোলারদের দিতে হবে। তার 3টা উইকেট তিনি নিয়েছেন পজিশনে। তিনি আইপিএলে কেকেআর টিমে ছিলেন, বিপিএল খেলে গেছেন, সিপিএল খেলেছেন, সারা দুনিয়াব্যাপী তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, বা পাকিস্তানের পিএসএলও তিনি খেলেছেন। পাকিস্তানে তো একটা সময় তিনি ছিলেন। নেট্রাভলকারের কথা বলতে হচ্ছে, তিনি আন্ডার-19 টিমে ছিলেন, তিনিও দারুণ বল করেছেন, হয়তো 2টো উইকেট পেয়েছেন 15 রানে। কিন্তু আমার রাফি ঠিক আছে, আমি আপনার কথার সঙ্গে মানছি, কিন্তু খেলাটা যারা আসলে ধরার দরকার ছিল, আমি লোয়ার অর্ডারের কথা বলছি, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, এই দুই জায়গায় খেলাটা ধরা দরকার ছিল। ভেরি ট্রু, ভেরি ট্রু। তাই না? শেষের দিকে আমি রিশাদ হোসেনের কথাও বলবো, দুজনের উইকেটটাই নিয়েছেন কিন্তু শ্যালউইক, নট আলী খান। আচ্ছা, ইন্টারেস্টিং, কারণ শ্যালউইক স্কটিশ বোলার, আলী খান তার কথা বলতে হচ্ছে আলাদা করে, কারণ সাকিব আল হাসানের উইকেটটা তিনি নিয়েছেন। সাকিব আল হাসান যদি ক্রিজে থাকতেন শেষ পর্যন্ত, হ্যাঁ আনফরচুনেট ছিল, এবং শেষ পর্যন্ত থাকলে কিন্তু সাকিব হয়তো ম্যাচটা শেষ করে আসতেন। আমরা মোটামুটি আশাবাদী হতে পারি রিশাদ যদি থাকতেন তার সঙ্গে, বা জাকের আলীও যদি থাকতেন। সেই ক্ষেত্রে একটা ঘাটতি টেল এন্ডারের কাছ থেকে বাংলাদেশ কিন্তু আসলে রয়ে গিয়েছে। কালকে কমেন্টেটরও বলছিলেন, সম্ভবত ওনার নাম ভুলে গেছে, ক্যানাডিয়ান একজন কমেন্টেটর ছিলেন, তিনি বলছিলেন যে সাবকন্টিনেন্টের যারা ক্রিকেটার তারা আসলে টেলে খুব একটা ভালো না। তিনি বলছিলেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে ইনক্লুড করে বলছিলেন। অন্যদিকে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, তাদের কিন্তু টেল বলে কিছু নেই। 11 জনই দেখা যাচ্ছে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে পারেন। সেই জায়গায় বাংলাদেশের ঘাটতিটা হয়তো সবচেয়ে প্রমিনেন্ট। ইন্ডিয়া, পাকিস্তানও আজকাল একটা ব্যতিক্রম তারা দেখাচ্ছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কালকে যেই ইন্টেন্টটা দেখিয়েছেন, যে ডাউন দ্য উইকেটে এসে ব্যাট প্যাডের মাঝখানে এত একটা ফাঁকা, এবং সেখান দিয়ে ইনসুইংয়ে একটা বল ঢুকে গেল, তার ব্যাট এবং প্যাডের মাঝখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেল, সেটা আমাকে খুব সারপ্রাইজ করেছে। ডেফিনেটলি জাকের আলীও যেভাবে এগিয়েছেন সেটাও আমার কাছে একটু সারপ্রাইজিং ছিল। মানে কিছু সিচুয়েশন আছে, আপনি কোন সিচুয়েশনে কি শট খেলবেন না খেলবেন, শট সিলেকশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দেয়ার ওয়াজ নো সিচুয়েশন দ্যাট ইউ হ্যাভ টু কাম ডাউন দ্য উইকেট। ওই সিচুয়েশনে মাহমুদুল্লাহ রিয়াদের ডাউন দ্য উইকেটে আসা, মানে ওই টাইমে তো আপনার প্রেশার শিফট করার কিছু নাই। 24 বলে 26, ভেরি ইজি ইকুয়েশন, আপনি সিঙ্গেলের উপর খেলেন, ম্যাচ জিতে গেছেন। অ্যাবসলিউটলি। বাট আমরা ইউএসের সঙ্গে ম্যাচ হারি, আমরা সিরিজ হারি, আমরা পুরো বাংলাদেশের সমর্থকদেরকে কাঁদিয়ে দেই, আমরা পুরো বাংলাদেশের মানুষকে নতুন প্রশ্ন তুলে দেই যে আমরা বিশ্বকাপে কি করব। সেই বিশ্বকাপে খেলা মানুষ দেখবে কি দেখবে না, সেই জিনিস নিয়ে যখন শঙ্কা তৈরি হয়ে গেছে, মানুষজন বলছেন আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমাদেরকে আর খেলা দেখতে না হয়। সমাধানটা আসলে টিম ম্যানেজমেন্টকে খুঁজে বের করতে হবে। টপ অর্ডার কেন রান পাচ্ছে না, অল্টারনেট অপশনস নেই, পাইপলাইন ঘাটলে যাদের নাম আসছে তারাও শেপে নেই, ফর্মে নেই, কি করবে বাংলাদেশ? যারা আছে তাদেরকে একটু ফ্রি লাইসেন্স, একটু প্রেশার ফ্রি খেলার কোনো একটা ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়, কখনো হার্ড হয়ে, কখনো সফট হয়ে, কখনো সাইকোলজিক্যালি, মেন্টালি, যেভাবে হয় বাংলাদেশের মানুষ শুধু আমাদের ক্রিকেটটার ভালো দেখতে চায়। অ্যাবসলিউটলি। আর কি বলবেন রাফি? আমার মনে হয় আমরা আইপিএলে চলে যাই। আমরা আইপিএল নিয়ে আরেকটা ম্যাচ আছে, ওই ম্যাচে যদি বাংলাদেশ একটি সান্ত্বনার জয় নিয়ে 2-1, মানে হোয়াইট ওয়াশ যেন এড়াতে পারে, এমন কথা বলতে হচ্ছে। এটা এই দিন কখনো আসবে সেটা আসলে আমি কখনো কল্পনা করিনি। যুক্তরাষ্ট্রের সাথে খেলা, মানে আমরা ক্রিকেট শোতে বসে ইউএস এর সঙ্গে আমরা সিরিজ হেরেছি, এখন হোয়াইট ওয়াশ এড়াতে পারবো কিনা সেই গল্প করছি। ভেরি আনফরচুনেট, আসলে আনবিলিভেবল, বিশ্বাসযোগ্য নয়। হয়তো আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন হয়তো ভেঙে যাবে যে কোনো সময়। স্বপ্ন দেখছেন? না, স্বপ্ন দেখছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.